কলকাতার আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে শ্বেতশুভ্র বিশাল স্থাপত্যটা, এটা আমরা সবাই চিনি, তাই না? ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিন্তু এর প্রত্যেকটা পাথরের আড়ালে যে একটা গোটা ইতিহাস লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। এর ইতিহাসের প্রতিটি কোণে একবার ঘুরে আসা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিভাবে নিছক পাথর আর মার্বেল দিয়ে একটা সাম্রাজ্যের শক্তি, ক্ষমতা আর একজনের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখা যায়? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের সফর শুরু করা যাক। তো আমাদের সফরের প্রথম স্টপে আমরা একটু টাইম ট্রাভেল করে পেছনে ফিরে যাব। চলুন দেখি ঠিক কোন পরিস্থিতিতে আর কার মাথা থেকে এই বিশাল স্মৃতিসৌধ তৈরির ভাবনাটা প্রথম এসেছিল। গল্পটা শুরু হচ্ছে 1901 সালে। ভারতের সম্রাজ্ঞী কুইন ভিক্টোরিয়া মারা গেলেন, আর ঠিক তারপরেই ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন একটা বিশাল পরিকল্পনা করলেন। তিনি চাইলেন রানীর স্মরণে এমন কিছু একটা তৈরি করতে, যা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের একটা প্রতীক হয়ে থাকবে। লর্ড কার্জনের এই কথাগুলো থেকেই কিন্তু তার লক্ষ্যটা বেশ পরিষ্কার বোঝা যায়, তাই না? তিনি শুধু একটা স্মৃতিসৌধ বানাতে চাননি, তিনি চেয়েছিলেন কলকাতার বুকে এমন এক স্থাপত্য তৈরি করতে, যা আনেবালে শত শত বছর ধরে ব্রিটিশ শাসনের ক্ষমতা আর গৌরবের কথা বলবে। তো পরিকল্পনা তো হলো, এবার আসা যাক নকশার দিকে। মানে কাগজে কলমে আঁকা একটা ছবি কিভাবে বাস্তবে এমন এক বিস্ময়কর রূপ নিল, সেটাই এখন দেখব। এর স্থপতি উইলিয়াম এমারসন একটা দারুণ কৌশল বেছে নিয়েছিলেন। তিনি ইন্দো সারাসেনিক স্টাইল ব্যবহার করেন। মানে কি? মানে হলো এতে মুঘল স্থাপত্যের গম্বুজ, খিলান আর ছাত্রীর সাথে খুব সুন্দর করে মেশানো হয়েছে ব্রিটিশ আর ইউরোপীয় স্থাপত্যের বিভিন্ন কারুকার্য। এর মাধ্যমে আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল যে ব্রিটিশরা ভারতেরই অংশ, কিন্তু তাদের নিজস্ব একটা পরিচিতিও আছে। আর এই পুরো স্থাপত্যের মূল উপাদান কি জানেন? রাজস্থানের সেই বিখ্যাত মাকরানা মার্বেল। হ্যাঁ, ঠিক ধরেছেন, যে পাথর দিয়ে ভালোবাসার প্রতীক তাজমহল তৈরি হয়েছিল, সেই একই পাথর। এই জন্যই তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মজা করে অনেকে রাজের তাজ বা ব্রিটিশ তাজ বলে। আর এটা কিন্তু শুধু একটা কাকতালীয় ব্যাপার ছিল না, এর পেছনেও একটা গভীর রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল। এবার আমরা আমাদের সফরের সবচেয়ে রোমাঞ্চকর পর্বে চলে এসেছি। চলুন এবার খুঁটিয়ে দেখা যাক কিভাবে 15টা বছরের অক্লান্ত পরিশ্রমে এই স্বপ্নের সৌধটা মাটির ওপর মাথা তুলে দাঁড়িয়েছিল। ভাবা যায়, সেই সময়ে এটা বানাতে খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ব্রিটিশ সরকার কিন্তু এর জন্য 1 পয়সাও খরচ করেনি। পুরো টাকাটাই এসেছিল ভারতের বিভিন্ন রাজা, মহারাজা, ব্যবসায়ী আর হ্যাঁ, সাধারণ মানুষের কাছ থেকে। যদিও এটা নিয়ে অনেক বিতর্কও আছে। এই যে বিশাল সৌধটা, এর উচ্চতা হলো 184 ফুট, মানে আজকের দিনে প্রায় একটা 18 তলা বাড়ির সমান উঁচু। একবার ভাবুন তো, সেই সময়ে যখন কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে এত উঁচুতে এই ভারী ভারী মার্বেলের পাথরগুলো তোলা হয়েছিল। আর ওই যে চূড়ার উপরে একটা ব্রোঞ্জের পরী দেখা যায়, ওটার নাম হলো অ্যাঞ্জেল অফ ভিক্টরি। আর ওটার ওজন শুনলে চমকে যাবেন, প্রায় 3 টন, মানে একটা ছোটোখাটো হাতির সমান ওজন। আর এর ভেতরে এমন বল বিয়ারিং সিস্টেম করা আছে যে এটা হাওয়ার দিকে মুখ করে ঘুরতে পারে, ঠিক একটা ওয়েদার ভ্যানের মতো। দারুণ ব্যাপার, তাই না? এই 15 বছরের লম্বা যাত্রাটা কিন্তু বেশ কয়েকটা ধাপে ভাগ করা ছিল। 1906 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে এই মহাযজ্ঞ শুরু হয়। তারপর ধীরে ধীরে একটু একটু করে দেওয়াল, গম্বুজ এসব গড়ে ওঠে। আর সবশেষে শিল্পীরা আসেন, তাদের নিপুণ হাতে ফুটিয়ে তোলেন ওইসব সূক্ষ্ম কারুকার্য। অবশেষে 1921 সালে এই স্বপ্নের সৌধতার দরজা খুলে দেয় সাধারণ মানুষের জন্য। কিন্তু একটা স্থাপত্যের গল্প কি শুধু তার নির্মাণেই শেষ হয়ে যায়? একদমই না, বরং তার আসল গল্প তো শুরু হয় তার পর থেকে। এবার আমরা দেখব ব্রিটিশদের তৈরি এই সৌধ স্বাধীনতার পর কিভাবে কলকাতার নিজের গর্ব, নিজের পরিচয় হয়ে উঠল। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল আর শুধু একজন ব্রিটিশ রানীর স্মৃতিসৌধ নয়, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের নিজেদের ভারতের ইতিহাসের অমূল্য সব সম্পদ। এর সবুজ ঘাসে, এর বাগানে মিশে আছে হাজার হাজার কলকাতাবাসীর ভালোবাসা, আড্ডা আর স্মৃতি। এটা এখন শুধু একটা মনুমেন্ট না, এটা এখন কলকাতার হৃৎপিণ্ড, যা আমাদের অতীতের সাথে বর্তমানকে বেঁধে রেখেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একটা স্থাপত্যের আসল মালিকানা কার? যারা এটা একদিন তৈরি করেছিল তাদের, নাকি যারা প্রতিদিন একে ভালোবেসে আপন করে নিয়েছে তাদের? ভিক্টোরিয়া মেমোরিয়ালের গল্প আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। ধন্যবাদ।